অফিস থেকে বাসায় ফিরে সিঁড়ি বেয়ে উপরে আমাদের ফ্ল্যাটে উঠতেছিলাম। তৃতীয় তলায় উঠে বাসায় ঢোকার আগে পাশের ইউনিটের ভাবি আমাকে ডেকে বলল, ভাবি প্রতিদিন আপনারা কোথায় যান? বাসায় কি কেউ থাকে না নাকি? প্রতিদিন আপনার বাচ্চাটা প্রায় 1 ঘন্টার মতো করে কান্না করে, আজকেও তো কান্না করতে করতে শেষ। কেউ তো বাচ্চাটাকে একটু সান্ত্বনাও দেয়নি বা থামানোর চেষ্টাও করেনি। সে কি বাচ্চাটা চিৎকার? আমার রুম থেকে আপনাদের রুমের ব্যালকনিতে যতটুকু দেখা যায় দেখলাম ছোট বাচ্চাটা কাঁদতে 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 হামাগুড়ি দিয়ে ব্যালকনির ওই গ্রিলটা ধরে ঝুলতেছিল। কথাটা শুনে আমার কিছুটা বিরক্ত লাগলো, আবার আতঙ্কিত হলাম। তাকে তো বললাম এমনটা তো হওয়ার কথা না, কারণ বাসায় তো আপনার ভাই সবসময়ই থাকে, আমার হাজবেন্ড তো সবসময় বাচ্চাদের সাথেই থাকে, ও তো আমাকে এমন কিছু কখনো বলেনি। তখন পাশের ইউনিটে ভাবি বলতেছে, ও আচ্ছা, ওই সময় মনে হয় আপনার হাজবেন্ড ঘুমিয়ে থাকে, যার কারণে বাচ্চাটা এত কান্না করে। বাপরে বাপ, এত ডিপলি ঘুমায় যে বাচ্চার কান্নাও তার কানে যায় না? আমি বললাম হ্যাঁ, ও খুব ডিপলি ঘুমায়। এই কথা বলে আমি আমার ফ্ল্যাটে চলে গেলাম। বাসায় যখনই কলিং বেল দিলাম, ভেতর থেকে আমার স্বামী এসে দরজাটা খুলে দিল। বাসায় ঢুকে দেখি আমার স্বামী খুব উৎফুল্ল। সে আমাকে বলতেছে সে নাকি ফ্রিল্যান্সিং এ আজকে খুব ভালো আয় করেছে, এভাবে যদি কাজ করতে পারে তাহলে খুব দ্রুত উপরে উঠে যাবে। আমি তার এক্সাইটমেন্টের দিকে যোগ না দিয়ে বাচ্চাটার মুখের দিকে তাকালাম, দেখলাম সত্যি তার চোখ মুখে কান্নার ছাপ। আমি তাকে বললাম, তুমি কি তাই বলে বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখবে না? রাতের বেলা আমার হাজবেন্ডকে বললাম, তুমি কি দিনের বেলা বাচ্চাকে রেখে কোথাও যাও নাকি? তখন সে আমার কথাটা উড়িয়ে দিল। এরপর আমি আর তাকে কিছুই বললাম না, যে বাচ্চা যে কান্না করে এসব কিছুই তাকে আর বলি। পরের দিন আবার অফিস থেকে ফেরার পথে সেই 3 তলার ভাবিটার সাথে দেখা হলো। ভাবি আমাকে ডেকে বলতেছে, এই যে ভাবি, আপনার বাচ্চাটার একটু খেয়াল রাখুন তো, ও তো আজকেও অনেক কান্না করেছে। পাশে কেয়ারটেকার ছিল, কেয়ারটেকার এসে বলতেছে, একটা বাচ্চা প্রতিদিন প্রায় 1-1.5 ঘন্টা মতো কান্না করে, ওইটা কি আপনারই বাচ্চা ম্যাডাম? ভাবির চেয়ে কেয়ারটেকারের কথা শুনে আমার বেশি আতঙ্ক লাগলো। তখন মনে মনে ভাবলাম, প্রতিদিন দুপুরে কি আমার স্বামী নিয়ম করে কোনো একটা সময় বাহিরে চলে যায়? তাছাড়া তো এমনটা হওয়ার কথা না, ও তো খুব ভালোভাবে বাচ্চা সামলাতে পারে, তাহলে কেন এখন এমনটা করতেছে? এটা তো হওয়ারই কথা না। তাছাড়া ওই তো আমাকে এই আশ্বাস দিয়েছিল যে আমি ভালোভাবে জবটা করি, তাহলে সেও ঘরে বসে ফ্রিল্যান্সিং করবে আর বাচ্চাটা দেখবে। কিন্তু এইসব চিন্তা আমার নানান ভাবে মনের ভিতর অনেক রকমের প্রশ্ন উকি দিতে শুরু করে। বাসায় এসে হাজবেন্ডকে আর বাচ্চা কান্নার ওই সময়টা সে কি করে সেটা আর জিগাইলাম না। এরপরের দিন যখন অফিসে গেলাম, ভাবিকে গোপনে আমার ফোন নাম্বারটা দিয়ে গিয়ে বললাম, আজকে যদি আমার বাচ্চা কান্না করে তাহলে আমাকে একটু ফোন দিবেন প্লিজ। ওই দিনই ঠিক দুপুর বেলায় ভাবি আমাকে ফোন দিয়ে বাচ্চার কান্নার কথা বলে। সত্যি সত্যি ফোনের ওপাশ থেকে বাচ্চার কান্নার ওই হালকা হালকা শব্দ আসতে লাগলো। ভাবিকে বলে দিলাম একটু বাসায় গিয়ে দরজাটার কলিং বেল দিতে, আমার স্বামী যদি বাসায় থাকে তাহলে তো অবশ্যই দরজাটা খুলবে। এরপর ভাবি গিয়ে কলিং বেল দিল, কিন্তু কেউ দরজা খুললো না, তার মানে আমার স্বামী তখন বাসায় ছিল না। আমি খুব দ্রুত অফিস থেকে ছুটি নিয়ে বাসায় চলে আসি। এসে বাচ্চাটার কান্না থামাই। ও তো প্রতিদিন 1 ঘন্টা আগে ঘুম থেকে উঠে কাউকে ঘরে না দেখে এইভাবে কান্না করে। স্বামীকে বাসায় না পেয়ে আমার শরীরে বিদ্যুৎ চমকা ছিল। বাচ্চাকে কোলে নিয়ে ছুটে যায় 3 রাস্তার মাথায়, শুধু এটা দেখার জন্য যে আমার স্বামী কোন রাস্তা দিয়ে আসে আর বাহিরে সে কি করে। 3 রাস্তার মাথায় না পেয়ে তাকে ধানমন্ডি লেকের দিকে খুঁজতে যায়। দূর থেকে দেখলাম ফুটপাতে বসে সে একটা অচেনা নারীকে ফুচকা খাওয়াচ্ছে। আমার শরীরের রক্ত হিম হয়ে গেল, নিজেকে আর বিশ্বাস করতে পারছিলাম না। সোজা ওদের ভিতরে ঢুকে গেলাম। ওদের সামনে দাঁড়িয়ে স্বামীর গালে ঠাস করে চড় মারলাম। চড় মারার সাথে সাথে ওর হাতে থাকা ফুচকার প্লেটটা মাটিতে পড়ে গেল। আশেপাশের লোকজন ব্যাপারটা আচমকিত হয়ে দেখতেছিল। স্বামীর পাশে থাকা মেয়েটা যাকে আমার স্বামী ফুচকা খাওয়াচ্ছিল, সে তো এইসব দেখে লজ্জায় লাল হয়ে যাচ্ছে। আমি তাকে অকথ্য ভাষায় গালাগালি করতে শুরু করি। এরপর সে আমাকে বারবার বলতেছিল যে মেয়েটা তার নাকি স্কুল জীবনের বান্ধবী, হঠাৎ করে লেকের পাশে দেখা হয়েছে, যার কারণে মেয়েটা তাকে ফুচকা অফার করছে, এজন্য সে নাকি ওখানে ফুচকা খেতে বসছে মেয়েটার সাথে। ওদের মধ্যে এছাড়া তেমন কোনো সম্পর্ক নেই, আরো ইত্যাদি ইত্যাদি অনেক কথা বলতে লাগলো। আমি তাকে বললাম, দুপুরবেলা তুমি বাচ্চাকে বাসায় একা রেখে এখানে কি করো? ও বলল সে নাকি প্রতিদিন দুপুরবেলা 1 ঘন্টা করে হাঁটার জন্য এখানে আসে। ফ্রিল্যান্সিং কাজ করতে করতে যখন বোর হয়ে যায় তখন নাকি একটু রিফ্রেশমেন্টের জন্য সে এই লেকের পারে আসে। আমি তাকে বললাম, দুধের বাচ্চাটাকে তোমার ভরসা আমি রেখে যাই। এই সময় বাচ্চাটা ঘুম থেকে উঠে কাউকে না পেয়ে তো কেঁদে কুদে একাকার করে ফেলে। অন্য মানুষ আমাকে ফোন দিয়ে জানায় যে আমার বাচ্চাটা কান্না করতেছে, আর অথচ তুমি বাবা হয়ে তুমি আমার বাচ্চার খোঁজ রাখতে পারো না। বাহ, তুমি তো খুব ভালো কাজ করছো, খুব দায়িত্ববান বাবা তুমি। আর কি বললা যে এই মেয়ে তোমার স্কুল জীবনে বান্ধবী, একসাথে দেখা হয়েছে তাই ফুচকা খাচ্ছ, তাই না? আমি কিছু বুঝি না, রাস্তায় বসে ঢলাঢলি করতেছে, এগুলা কিছু মানুষ বুঝে না। আর কই, আমাকে তো নিয়ে কখনো ফুচকা খেতে আসো না। আমাদের এরকম উত্তপ্ত কথাবার্তা শুনে আশেপাশে মানুষজন জড়ো হয়ে গেল। এরপর মেয়েটাকে বললাম, তোমাদের কত বছরের সম্পর্ক আমাকে বলো। তখন মেয়েটি কোনো উত্তরই দেয়নি, শুধু ফুপিয়ে ফুপিয়ে কান্না করতেছিল। এরপর আমি বাচ্চাটাকে নিয়ে সেখান থেকে দ্রুত স্থান ত্যাগ করলাম। এদিকে আমার পেছন পেছন ছুটে আসছিল আমার স্বামী। আমি দাঁড়িয়ে তাকে বললাম, প্লিজ তুমি আমার পিছু নিবে না, আমার তোমাকে একদমই সহ্য হচ্ছে না। এদিকে বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে আসলো। বাচ্চা বিছানায় শুয়ে আছে, আমি ডাইনিং টেবিলের চেয়ারে বসে আছি। পাশে থাকা আমার স্বামী, সে যে নিরপরাধ, কোনো মেয়ের সাথে কোনো পরকীয়া করতেছে না, সেগুলা বসে বসে ব্যাখ্যা দিচ্ছিল। সাথে বারবার এটা বলছিল যে সে জীবনে আর কোনো মেয়ে তো দূরের কথা, সৌজন্যবোধের জন্য অন্য কারোর সাথে কখনো পার্কেও যাবে না। সেদিন সারাদিন আমি রান্নাও করিনি। বাচ্চাকে যে খাওয়াবো এরকম কিছু রান্না করতে মন চাচ্ছিল না, শুধু মনটা চাইতেছিল যে বাচ্চাটাকে নিয়ে সকাল হলে কোথাও আমি চলে যাব, অনেক দূরে, একা নিজের মতো করে থাকবো। কিন্তু সন্তানের নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে এই কাজটা আমি করতে পারলাম না। এরপর বাধ্য হয়ে সন্তানের জন্য দুধ গরম করলাম আর পানি গরম বসিয়ে দিলাম। কালকে অফিসে স্যারকে একটা কাগজ জমা দিতে হবে, সেই কাগজটাও আমাকে রেডি করতে হবে। এদিকে সময় গড়িয়ে রাত প্রায় 10টা
বেজে গেল। মানুষের জীবনের দৈনন্দিন কাজ, দায়িত্ব সবকিছুই মানুষের ধাবমান সময়কে খুব দ্রুতই ভুলিয়ে দেয়, ব্যথাও নিরাময় করে। আমারও ঠিক তেমনটাই হলো। স্বামীর প্রতি প্রতিশ্রুতি আর সংসারের দায়িত্বের জায়গা থেকে স্বামীকে আবার ক্ষমা করে দিলাম। এভাবে আমাদের সংসারটা আগের মতোই চলতে লাগলো। একদিন হঠাৎ মনে খটকা লাগলো যে আমার স্বামী যদি মেয়েটার সাথে কথা বলে আমি তো তার কোনো প্রমাণই পাবো না। এই জন্য ভাবলাম যে একটু ওর কল লিস্টটা চেক করি, যে দেখি কিছু পাই কিনা। আমাদের মধ্যে ঝামেলা হওয়ার 10 দিন আগের একটা নাম্বার পাই, যেটা শরীফ নামে সেভ করা ছিল। শরীফ নামের নাম্বারটিতে অনেকগুলো কল আর মেসেজ ছিল। আর আমাদের যখন এই ঘটনা ঘটে এরপর থেকে ওই নাম্বারে আর কখনো কল দেওয়া হয়নি। তবে এটাই কি সেই মেয়েটার নম্বর যেটা শরীফ নাম দিয়ে সেভ করা ছিল? এরপর বুদ্ধি করে ওই নাম্বারটা আমার মোবাইলে তুলে নেই। পরদিন অফিসে গিয়ে ওই নাম্বারটিতে কল দিই। ফোনটা একটা মেয়ে রিসিভ করে উপাস থেকে বলতেছে, কে আপনি? আমি বললাম আমি শরীফের বান্ধবী বলছিলাম, শরীফ কি বাসায় নেই? ফোন রিসিভ করা মেয়েটি হেসে দিয়ে বলল, কি রে শরীফা আবার শরীফ হলো কবে থেকে? এটা তো শরীফার নাম্বার, ও তো আমাদের বাসায় হেল্পিং হ্যান্ড। এই কথা বলে মেয়েটা বারবার শরীফাকে ডাকতে লাগলো, এই শরীফা দেখ তোকে কেউ একজন ফোন দিয়েছে। কথাগুলো শুনে আমি মনে হয় আকাশ থেকে পড়লাম। এরপর কলটা কেটে দিয়ে মনে মনে ভাবলাম, হাইরে হাদারাম স্বামী, বোকা পুরুষ, এটাই তোর পছন্দ? আমার মনে হলো এই কাজের মেয়েটা আমার স্বামীকে ঘোল খাইয়েছিল। আর এই ঘটনাটা আমার স্বামীকে কিচ্ছু বলিনি, কারণ ওই ঝামেলার পর থেকে আমার স্বামী তো একদম সোজা হয়ে গিয়েছিল, ওই নাম্বারে আর কখনোই ফোন দেয়নি। ধন্যবাদ সবাইকে। আজকের গল্পটি কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন।